দাবদাহে পড়ছে দেশ। গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় গাজীপুরে 11টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। শুক্রবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস। ঈদের 7 দিন আগ থেকে শুরু হবে বাসের আগাম টিকিট বিক্রি। 22 জুন থেকে চলবে বিশেষ সার্ভিস। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। ঘুষের মামলায় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের আত্মসমর্পণ। জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠালেন আদালত। ডুবোচরের কারণে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির আশঙ্কা। মাস্টারদের অদক্ষতাকে দায়ী করছে বিআইডব্লিউটিএ। এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে অস্ত্র ও গুলিসহ 3 জঙ্গি আটক। গোমস্তাপুরে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ। নাচল থেকে এক বাড়ির মালিক আটক। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি ফারজানা মুমু। তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে মাঠ ঘাট থেকে শুরু করে জনজীবন। মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। গরমে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়ায় গাজীপুরে 11টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গাতে 40.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের প্রখর উত্তাপ। সে উত্তাপে পুড়ছে রাস্তাঘাট, জনপদ। জ্যৈষ্ঠের এ দাবদাহ থেকে রেহাই পাচ্ছেন না ব্যস্ত নগরবাসী। বৃক্ষহীন এ নগর জীবনে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেয়ে একটু স্বস্তির জন্য সবাই ছুটছেন রাস্তার পাশে শরবত ও পানীয় দোকানে। স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর তা বাছ বিচার করারও যেন ফুরসত নেই। রোদের মধ্যে থাকা যাচ্ছে না, খুব ক্লান্ত, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। খালি পানি আর শরবত খাইতে, এগুলো ছাড়া আর কিছু একদম খাইতে ভালো লাগে না। চোখে দেখা এটুকু সচেতন আমরা যেটুকু স্যালাইন আছে, এই জন্যই আর কি এটা খায়া একটু জানটা শান্তি রাখার লাগে আর কি। এমন অবস্থায় মনে করতে সারাদিন পুকুরের মধ্যে ডুবে থাকে মন চায়। এদিকে প্রচন্ড গরমের সাথে ঘন ঘন লোডশেডিং নাগরিকদের ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। বেশিরভাগ এলাকাতেই মাত্র 4 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গাজীপুরে গরমে বেশ কয়েকটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গরমে সবাই আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি, মানে মাঠেও যাওয়া যাচ্ছে না, আর ছেলেপেলেরাও মানে খুবই অতিষ্ঠ হয়েছে, স্কুলেও যেতে পারে না। তারপরে সবসময় খালি পানি খেতে যাচ্ছে, খালি পানি খায়। অসহনীয় পর্যায়ে যেভাবে লোড শেডিং এখন আমাদের কারেন্ট যেটা পাচ্ছি, এটা একেবারে মানে নজিরবিহীন বলা যায় আর কি। সারা দিনে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা লাইন আমরা পাচ্ছি। প্রোডাকশন যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে, একই সাথে আমাদের লেবারদের অলস বসে থাকার কারণে আমাদের প্রোডাকশন কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে সাগরে নিম্নচাপের মাধ্যমে ঝড় বৃষ্টি হয়ে প্রকৃতি ঠান্ডা হবে। এই সপ্তাহ এই ধরনের তাপদাহ বিভিন্ন জায়গায় বয়ে যাবে, তারপর তাপমাত্রা কমতে থাকবে এবং বিভিন্ন জায়গায় তখন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হয়তো শুক্রবার পর থেকে আমরা আশা করছি বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমতে থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে, সেই সঙ্গে অস্বস্তিও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাহমুদ রাকিব, সময় সংবাদ। ঈদের 7 দিন আগে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কমলাপুর বিআরটিসির বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও গ্র্যাচুইটি চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 22 জুন থেকে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু হবে বলেও জানান তিনি। আসন্ন ঈদে নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বাড়তি টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 900টি গাড়ি ঘরমুখী যাত্রীদের যাতায়াতে নিয়োজিত করবে। ঈদ প্রস্তুতি 466 বিভিন্ন মডেলের বাস জেলা উপজেলায় যাবে। ঈদের 7 দিন পূর্ব থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং 22/6/2017 তারিখ থেকে ঈদ স্পেশাল সার্ভিসের বাস চলাচল শুরু করবে। এই সার্ভিস ঈদ পরবর্তী 3 দিন পর্যন্ত বহাল রাখা হবে।
ডুবোচরের কারণে বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ছে নৌযান। নৌযান ডুবির পাশাপাশি বাড়ছে প্রাণহানির আশঙ্কা। দ্রুত ডুবোচর অপসারণের দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা। তবে বিআইডব্লিউটিএ বলছে মাস্টারদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গত 22 এপ্রিল চরবাড়িয়া পয়েন্টে গ্রিন লাইন 2 এর সাথে মুখোমুখি সংঘর্ষে একটি কার্গো লঞ্চ ডুবে যায়। এই পয়েন্টে নদীর 180 ডিগ্রি বাঁক তৈরি হয়েছে। এখানে নদী প্রশস্ত প্রায় 400 মিটার। যাত্রী ও পণ্যবাহী বড় নৌযান চলাচলের পথ আছে 250 মিটার। এই অবস্থায় বিপরীতমুখী দুটি বড় নৌযানের একসাথে এলাকা অতিক্রম করতে গেলেই অনেক সময় স্রোতে নিয়ন্ত্রণ হারাতে হয়, আর তখনই ঘটছে দুর্ঘটনা। এমনটাই দাবি লঞ্চ মাস্টারদের। চরবাড়িয়া নামক স্থানে বারবার নৌ দুর্ঘটনার মূল কারণ হলো একটি ডুবোচর। ওই ডুবোচরের কারণে যখন দুইটি জাহাজ বিপরীতমুখী টার্নিং করতে হয় তখন 180 ডিগ্রি করে তাকে টার্নিং করতে হয়, এবং যখনই সামনাসামনি আসি যায় তখন দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এই অবস্থায় আরো দুর্ঘটনার আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা, তাই ডুবোচর অপসারণের দাবি তাদের। লঞ্চ মালিক হিসেবে আমি দাবি করছি দ্রুত এই জায়গার পলিটা কেটে, ডুবোচরটা কেটে লঞ্চ চ্যানেলটা বড় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে বিআইডব্লিউটিএ বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্টারদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। পর্যাপ্ত বয়া, বিকন, অন্যান্য মার্কা স্থাপন করছে যাতে কোনো নৌ দুর্ঘটনা না হয়। তো ওখানে নৌ দুর্ঘটনা হওয়ার একমাত্র কারণ হলো অদক্ষ মাস্টার ড্রাইভার দ্বারা জাহাজ পরিচালনা করা। বরিশাল নদীবন্দর থেকে চরবাড়িয়া পয়েন্টের দূরত্ব 6 কিলোমিটার। 5-6 বছর আগে এখানে জেগে ওঠে ডুবোচর। বারবার লঞ্চ মালিক ও মাস্টাররা ড্রেজিং করার দাবি জানালেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য বরিশাল স্টুডিওতে উপস্থিত আছেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব সাইদুর রহমান রিন্টু, বাংলার সময় আপনাকে স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইবো, আমরা রিপোর্টটিতে যেমনটি দেখছিলাম ডুবোচর তো আছেই, পাশাপাশি বিআইডব্লিউটিএ দাবি করছে যে নৌযানের মাস্টারদের অদক্ষতার কারণেই আসলে দুর্ঘটনা হচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে ডুবোচর প্রধান সমস্যা ঢাকা বরিশাল নৌপথে, পাশাপাশি মাস্টারদের অদক্ষতা সেটার কারণ কিছু, কিন্তু ডুবোচর যে আমাদের বরিশাল থেকে আমাদের চরমোনাই পর্যন্ত যে জায়গাটা আছে, এখানে একটি মোড় আছে যেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড়। এই মোড়টাতে ইতিপূর্বে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আমরা ইতিপূর্বে বহুবার বিআইডব্লিউটিকে চিঠি দিয়েছি, মৌখিকভাবে বলেছি যে ড্রেজিং করার জন্য, যেহেতু নাব্যতা, এই নাব্যতা মূল কারণ, এবং এই কারণের জন্যই পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন যে ইতিপূর্বে মাসুদ এবং সুরভি লঞ্চের সংঘর্ষ হয়েছে। কয়েকদিন আগে গ্রিন লাইন এবং একটি মালবাহী কার্গো জাহাজের সাথে সংঘর্ষ হয়েছে। ইতিপূর্বে সুন্দরবন এবং আরেকটি মালবাহী জাহাজের সাথে সংঘর্ষ হয়েছে। আমি মনে করি যে এই পয়েন্টটায় যদি ড্রেজিং করা হয় বিআইডব্লিউটি থেকে, তাহলে অনেকটা নিরাপদ হবে। পাশাপাশি বিআইডব্লিউটি এর যে বয়াবাতি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক আমাদের নদীপথে থাকে, এইগুলি মাস্টার সুকানীদের জন্য চলার সহজ পথ হয়। এইগুলি অনেক সময় নদীতে থাকে না, যার ফলে মাস্টার সুকানীদের চলাচল করতে খুব বেগ পেতে হয়। আমি মনে করি যে আগামী দিনগুলিতে যেন এই সমস্ত সমস্যা যেন বিআইডব্লিউটি সমাধান করে, এবং এই ডুবোচরটা যেন অতি শীঘ্রই বিআইডব্লিউটি ড্রেজিং করে আমাদের এই লঞ্চগুলি চলাচলের সহজ পথ বেছে দিয়ে দেয়। আমরা যে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে আপনারা বলছেন যে লঞ্চ দুর্ঘটনার রোধে আপনারা বেশ কয়েকবার দাবি জানিয়েছেন, তো এই বিষয়ে আসলে লঞ্চের যে চালক নিয়োগ, সে বিষয়ে আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা নেন, বা তাদের কি ধরনের প্রশিক্ষণ কোনো দেয়া হয় কিনা? আসলে এই ব্যাপারটি সম্পূর্ণ সমুদ্র পরিবহন অধিদপ্তরের, এটা আমাদের লঞ্চ মালিকদের নয়। কারণ মাস্টার নিয়োগ এবং মাস্টারদের যে ট্রেনিং দেওয়া হয়, এটা ডিজি শিপিং দেওয়া হয়, এবং তারা যে সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটের ভিত্তিতেই আমরা লঞ্চে তাদের নিয়োগ দিয়ে থাকি। আমার মনে হয় যে এদেরকে আরও দক্ষ মাস্টার তৈরি করার জন্য আরও কয়েকটি ইনস্টিটিউট করা দরকার। এটা শুধু নারায়ণগঞ্জ এবং আরও 2-1টি হচ্ছে। আমি মনে করি আমাদের বরিশালেও একটি মেরিন ওয়ার্কশপ হচ্ছে, যেটা ট্রেনিং দেওয়া হবে। আশা করি আগামীতে সরকার এই পদক্ষেপগুলি নিলে, তাহলে দক্ষ মাস্টার সুকানী তৈরি করলে এই আপনার দুর্ঘটনাটা কিছুটা রোধ হবে।
আরেকটি বিষয় জানতে চাইবো জনাব সাইদুর রহমান রিন্টু, যে ডুবোচর অপসারণের পাশাপাশি এবং চালকদের প্রশিক্ষণের পাশাপাশি আসলে দুর্ঘটনা রোধে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? সামনে ঈদ আসছে, অতিরিক্ত যাত্রী পরিবহন বা এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আর কি আসলে করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা আসলে লঞ্চ মালিক সমিতি থেকে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, আপনি জানেন যে বর্তমানে নৌ নিরাপত্তা সপ্তাহ চলছে। দুদিন আগেই শিশু একাডেমিতে আমাদের মাননীয় নৌমন্ত্রী এই ব্যাপারে একটি পদক্ষেপ নিয়েছে এবং আমরাও মালিকরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে যে অতিরিক্ত যাত্রী আমরা বহন করব না এবং আমরা ঢাকা, বরিশাল এবং অন্যান্য রুটে যাতে এই লঞ্চগুলি দিয়ে ডাবল ট্রিপ দিয়ে মানুষকে পারাপারের সুবিধা করতে পারি। এবং যেহেতু আরেকটি দাবি ছিল আমাদের, বিশেষ করে সরকারের কাছে ইতিপূর্বেও আমরা দাবি তুলেছিলাম যে গার্মেন্টসের যে ছুটিটা, এই ছুটিটা একদিনে দেখা যায় ঈদের দুদিন আগে দেয়া হয়। এই ছুটিটা যদি বিভিন্ন ধাপে ধাপে দেয়া হয় তাহলে এই উপচে পড়া ভিড়টা ওই ঈদের দুদিন আগে হবে না, এটা আস্তে আস্তে হবে। তা আমি আবারও অনুরোধ করব বিশেষ করে বিজিএমই বা বিকেএমইর উপর যে যাতে এই ছুটিটা তারা বিভিন্ন ধাপে 7 দিন ধরে যেন তারা দেয় এবং এই 7 দিনে যদি ছুটিটা বিভিন্ন সময় দেয় তাহলে এই ভিড়টা একদিনে হবে না। কারণ ঈদ দেখা যায় ঈদের আগে দুদিন আগে তারা স্যালারিটা দেয় এবং ওই দিনই সবচেয়ে বেশি ভিড় হয়। তা আমি মনে করি যে এই ভিড়টা বড় কারণ হলো এই আমাদের গার্মেন্টস ছুটির উপর নির্ভর করে। জি, জনাব সাইদুর রহমান রিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান পিন্টু। বাংলার সময় আরো থাকছে। ডিবি পরিচয় অপহরণের 10 ঘন্টা পর গাজীপুর থেকে ব্যবসায়ীকে উদ্ধার, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার 3। ঘুষ নেয়ার মামলায় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এই নির্দেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন শ্যামল কান্তি ভক্ত। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এমপিওভুক্তর জন্য 2 দফায় 1,35,000 টাকা ঘুষ নেয়ার অভিযোগে গত বছরের 27 জুলাই শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা করেন মোর্শেদা বেগম নামে এক শিক্ষিকা। তদন্ত শেষে গত 17 এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আজ সকালে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ মনিরুল হক সাক্কুর জামিনের মেয়াদ শেষ হলে তার আইনজীবী ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সাথে 12 জুন অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 9 মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন নেন। 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি 1,12 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করে তিনি দুদকে সম্পত্তির বিবরণী দাখিল করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় 2008 সালের 7 জানুয়ারি রমনা থানায় মামলা করেন দুদক। পরে 2016 সালের 4 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। তিনি কুমিল্লাতে এতই পপুলার লোক যে মনে করা হয়েছিল যে এরকম একটি মামলা দিয়ে যদি তাকে নিয়ন্ত্রণ করা যায় তাইলে ওখানের সিটি কর্পোরেশন নির্বাচনে হয়তো সরকার দলীয় কাউকে জিতিয়ে আনা সম্ভব হবে। সেই উদ্দেশ্যে এই মামলা দিয়েছিলেন এবং তার জামিন স্থায়ী করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করার পর বিজ্ঞ আদালত তার জামিন স্থায়ী করে দিয়েছেন বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এই মামলাটি বিচারের জন্য 8 নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিচার বিভাগ ও প্রশাসনকে আয়ত্ত করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ জাতীয় সংসদে গৃহপালিত বিরোধী দল বসিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। বিচার বিভাগকে তারা এখন তাদের করায়ত্ত করে নিতে চাচ্ছে, আওয়ামী লীগ প্রশাসনকে করায়ত্ত করেছে, পার্লামেন্টকে
করায়ত্ত শুধু না, ওটাকে গৃহপালিত বিরোধী দল তৈরি করে সেখানে আপনার বসিয়ে দিয়েছে তার নিজস্ব লোকজন। আওয়ামী লীগ গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে। এই নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের সন্দেহ আছে, শুধু ওই 90 দিনের জন্য নয় বা ইলেকশন শুরু ঘোষণা করলাম তার মধ্যে নয়, এখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দলকে তাদের সভা সমাবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ড করবার অনুমতি শুধু নয়, সে পরিবেশ তৈরি করতে হবে। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। এদিকে কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় 2 পথচারী সহ বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 5 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 11 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার ধরণীপাড়া এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর ও কবির নামে 2 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 2 জন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে শহরগামী একটি পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুলতান মাহমুদ নিহত হন। এই ঘটনায় আহত হন তার স্ত্রী জুই ও 4 বছরের ছেলে রাব্বি। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান জুই। বাহরাইনের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শাওনের গ্রামের বাড়ি মাদারীপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী জানায়, ভাগ্যের চাকা ঘোরাতে 2014 সালে বাহরাইনে পাড়ি জমান শিবচর উপজেলার বাহেরচর গ্রামের শাওন 7 মাস আগে ছুটিতে এসে বিয়ে করেন পাশের গ্রামের পলি আক্তারকে। মঙ্গলবার রাতে মোহরায় একটি দোতলা আবাসিক ভবনে আগুনে পুড়ে মারা যান শাওন সহ 3 বাংলাদেশি। এ খবরে নিহতের গ্রামের বাড়ি শিবচরের বাহেরচরে শুরু হয় স্বজনদের আহাজারি। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। জমিন 6 কাঠা বিক্রি করছি, তারপরে 1.5 লক্ষ টাকা কিস্তি থেকে আনছি, দালালে ধরিয়া ওখানে পাঠানো হয়। আমাদের পরিবারের মূল শিকড়ি ছিল ভাইয়া, তো সবকিছু আর কি ভাইয়া দেখাশোনা করতো। আমার পড়ালেখার খরচ বাবদ পরিবারের সব খরচ এসে দিত। আমার ভাই যেহেতু মারা গেছে, এখন যাতে লাশটা যাতে দ্রুত সরকার আমাদের কাছে ফিরিয়ে দেয়, এটা আমার সরকারের কাছে একুল আবেদন। এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত তার লাশ দেশে দ্রুত আনা উচিত। চাঁপাইনবাবগঞ্জে নাচুল ও গোমস্তাপুরে জঙ্গি আস্তানা সন্দেহে 4টি বাড়িতে চালানো অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র্যাব। অভিযানে একটি বাড়ি থেকে অস্ত্রসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নাচুলের এক বাড়ির মালিককে। র্যাব জানায়, ভোর 4টার দিকে গোমস্তাপুরের বাজার পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 2 কেজি গান পাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি সহ 90 জেএমবির 3 সদস্যকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাচলের চাঁদপাড়া, ফরশেদপুর এবং গোমস্তাপুরের চকপুস্তম ও শিমুলতলা এলাকার 4টি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শিমুলতলার বাড়ি থেকে আটক 90 জেএমবি সদস্য শুকুর উদ্দিনের বাড়ি থেকে আরও 4টি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে আটক শুকুর উদ্দিন বোমা তৈরির পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে প্রশিক্ষণ দিত বলে জানিয়েছে র্যাব। চারটা রাস্তাতে আমরা অ্যাম্বুশ পাতি এবং একটা রাস্তায় গোমস্তাপুরে ঢোকার আগে যারা এই এলাকার লোক তাদেরকে আমরা আটক করতে সমর্থ হই। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা জিএমবি 90 জিএমবির সাথে সম্পৃক্ত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একটা লিঙ্ক অপারেশন হিসাবে আমরা 4টে বাড়ি তল্লাশি করি। এটা ছিল শুকুরউদ্দির বাড়ি। সে আসলে এখানে আমরা যেটা তথ্য ছিল আমাদের কাছে, সে প্রশিক্ষিত, সে অস্ত্র চালাতে জানে, বোমা তৈরি করতেও জানে এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণও দেয় বাড়ি ভাড়া করে। তো তার বাড়ি থেকে আমরা 3টি পিস্তল, একটা খেলনা পিস্তল আমরা উদ্ধার করি।
এদিকে দিনাজপুর ও গাইবান্ধা থেকে পলাতক 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রংপুরের র্যাব 13 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, জঙ্গির অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বাদলকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুরের চেহেলগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় কর্মী এবং তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পলাতক থাকার কারণে তাদের পরিকল্পনা সম্পর্কে যেহেতু তারা সক্রিয়ভাবে জড়িত ছিল এবং পরিকল্পনা সম্পর্কেও আমরা স্পেসিফিক এখনো কিছু জানতে পারি নাই। তো এদের সাথে ওই পুরাতন জেএমবির কানেকশন আছে এবং নব্য জেএমবি বা নিউ জেএমবি আপনারা যেটা বলেন তার সাথে সরাসরি কতটুকু সম্পৃক্ত আছে এটাকে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। বাংলার সময়ে আরো থাকছে জাতীয় কবির 118তম জন্মবার্ষিকী উদযাপন প্রস্তুতিতে মুখর কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। কুমিল্লা জাদুঘরে নানা আয়োজনের ব্যস্ততা। গত মার্চ এপ্রিল এই 2 মাস জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ ছিল। চলতি মাস থেকে নদীতে ফের মাছ ধরা শুরু হয়েছে। 3 সপ্তাহ পেরোলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে অনেকটা মাছ শূন্য মোকামগুলো। এতে হতাশায় জেলে ও ব্যবসায়ীরা। ইলিশের আকালের জন্য নদীতে চর ডুবোচর আর প্রকৃতিকে দায়ী করেছেন মৎস্যবিজ্ঞানীরা। নাইমুল ইসলাম নীরবের ছবি এবং ফারুক আহমদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তরে ষাটনল, দক্ষিণে চর ভৈরবী। মৌসুমের তীব্র তাপদাহ উপেক্ষা করে নদীতে জাল ফেলছেন জেলেরা, কিন্তু বিশাল এই পদ্মা মেঘনার কোথাও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিনভর নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ এই জনপদের হাজারো জেলে। তাই এ সময় নদী পাড়ে জাল আর নৌকা নিয়ে অলস সময় পার করছেন তারা। গ্রাম গেলা খাটনি করে দিনগুলো জাল ভাই একটা মাছ পাওয়া যায় না, অনবেলা কি করে চললো অনেক মাছ তো সুবিধা না, ওই একদিন ভাই একদিন ভাই না, কোনো বাকি পায় 200 টাকা করে ভাগ করে নিয়ে যায়। যদি একটু বেশি পাইতে পারলে হয়তো আধ বাকিটা কিছু লাভবান হতো। তেল তুললে যায় 5000 টাকা খরচ একটা নৌকার ভিতরে। মনে করো মাছ পাই 2000 টাকার, 1500 টাকা, 1200 টাকা, এই দিকে অঙ্ক সংসার চলেনি। তবে কোথাও সামান্য কিছু ইলিশ পেলেও মাছের আড়তগুলো অনেকটাই শূন্য। তাই শুধু জেলে নয়, মোকামে মাছ সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরাও। ইলিশ মাছ তুলনামূলক যা পাওয়ার কথা আমরা সেই তুলনামূলক ইলিশ মাছ পাই না এবং এই জন্য জেলেরা খুব অসহায় অবস্থায় আছে। আমরা আরো দ্বারা খুব অসহায় অবস্থায় আছি। পোয়া মাছ হোক, চিংড়ি মাছ হোক, কোনো ধরনের মাছ নেই নদীতে। অভিযানের পরপর আমরা আড়তদাররা এবং যারা পাইকার পত্র আছে ব্যবসা করে ভালো অবস্থানে যাইতে পারবো, কিন্তু এখন মাছের কোনো কন্ডিশনই নেই। ইলিশের এমন আকালের জন্য নদীতে চর, ডুবোচর আর বৃষ্টিপাতকে দায়ী করলেন দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী। চাঁদপুর মেঘনা অঞ্চলে চর, ডুবোচর সহ বৃষ্টিপাত কম হয়, এই সময়ে কম পাওয়া যাচ্ছে। তো পানি প্রবাহ বৃদ্ধি পেলে বৃষ্টিপাতের পর যথেষ্ট ইলিশ আসবে। চাঁদপুরের সরকারি ও বেসরকারি তালিকায় জেলের সংখ্যা প্রায় 50,000, আর শহরে বড় স্টেশন সহ মাছের মোকাম রয়েছে শতাধিক। সময় সংবাদ, চাঁদপুর। পিরোজপুরে চেক জালিয়াতির মাধ্যমে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার মামলায় সোনালী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। সকালে ব্যাংকটির আঞ্চলিক কার্যালয়ের 2 কর্মকর্তা ও জেলা সদর শাখার 1 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক আক্তার হোসেন জানান, 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিভিন্ন সময় অফিস সহকারী অঞ্জন কুমার দাস জেলা ভূমি রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে শতাধিক চেকের মাধ্যমে 58,88,896 টাকা সোনালী ব্যাংকের পিরোজপুর শাখা থেকে উত্তোলন করেন। এ ঘটনায় তৎকালীন রেজিস্ট্রার শফিকুর রহমান বাদী হয়ে অফিস সহকারী অঞ্জন কুমার দাসের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে অর্থ আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী ও রুহুল আমিন এবং সদর শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান সহ 6 কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পায় দুদক। এরই প্রেক্ষিতে আজ সোনালী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। মামলা তদন্তকালে উদ্ঘাটিত অর্থ আত্মসাতের পরিমাণ দাঁড়ায় 58,88,896 টাকা এবং এই আত্মসাতের সাথে সোনালী ব্যাংক
ফিরোজপুর শাখার 6জন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। ময়মনসিংহে গুলিতে আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি হত্যাসহ একাধিক মামলার আসামি এবং বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত সোমবার বিশেষ অভিযানে হত্যাসহ 15 মামলার আসামি আশরাফুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে ত্রিশালের কালীবাজার সড়কে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আশরাফুলের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় আশরাফুল। উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাত দলের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। 15টা মামলার আসামি এবং তার যে অপরাধের নেচার জানা গেছে যে যাকে সে টার্গেট করবে তাকে হত্যা করার জন্য বা তাকে গুলি করার জন্য অথবা স্ট্যাব করার জন্য সে পথের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। সে একই সাথে গ্রিল কাটে, মোটরসাইকেল ছিনতাই করে, সহ অস্ত্র গুলি করে, মার্ডার করে, সব ধরনের অপকর্মগুলো করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। বিকেলে নগরের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, গতকাল রাতে চট্টগ্রামে আসার পথে রাজধানীর আরামবাগ থেকে সাদা পোশাকধারী কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। তার সঙ্গে থাকা এক বন্ধুর মাধ্যমে স্বজনরা বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি জিডি করেছেন তারা। তার কোনো রকমের মামলা মোকদ্দমা আছে বলে আমরা জানি না। তারপরেও আমরা আজকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, গতকালকে যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা থেকে যাকে নিয়ে গেছেন, আমরা চাই যে অবিলম্বে আপনারা তাকে জনসমক্ষে হাজির করুন, তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। গাজীপুরে ডিবি পরিচয়ে অপহরণের 10 ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ধারালো অস্ত্রসহ 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার টঙ্গীর আরিচপুর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে আলমগীরকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি স্বজনরা পুলিশকে জানালে তারা অভিযানে নামে। পরে গতকাল রাতে জয়দেবপুরের লক্ষ্মীপুরা এলাকা থেকে অপহরণকারী শফি, স্বপন ও জাচ্চুকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্য মতে ব্যবসায়ী হাজী আলমগীরকে উদ্ধার করা হয়। সে এর আগেও প্রায় অনেক লোককে সে অপহরণ করেছে, তার বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে এবং অস্ত্র আইনের মামলা হয়েছে। সে জেলও কেটেছে, কিন্তু জেল থেকে বের হয়ে সে আবারও এই যে গাজীপুরের বিভিন্ন জায়গাগুলিতে, তার নাম হলো শফি, সে গতকাল একজন হাজী সাহেবকে সে অপহরণ করে তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। সে প্রেক্ষিতে আমরা গাজীপুর গোয়েন্দা পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করেছি। রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আলমগীর চরমপন্থী দলের সদস্য এবং কয়েকটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে সদর উপজেলার আগামারাই এলাকায় আলমগীর অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। এ সময় সেখানকার একটি বাড়ি থেকে আলমগীরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি 9mm পিস্তল ও 5 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আলমগীর 2009 সালের একটি 4 মার্ডার মামলার আসামি এবং চরমপন্থী সংগঠন MBRM এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। উদ্বোধনের দীর্ঘ 11 বছর পর চালু হলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ICU। সংকটাপন্ন রোগীদের জন্য আন্তর্জাতিক মানের এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রটির সুফল পাচ্ছেন রোগীরা। তবে রোগীর চাহিদার তুলনায় এখনও শয্যার সংখ্যা পর্যাপ্ত নয় বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ICU রোগীর অতিরিক্ত চাপের কারণে 2005 সালে হাসপাতাল চত্বরে 40 শয্যার ICU এবং ক্যাজুয়ালিটি ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2006 সালের 8ই অক্টোবর এই ভবনের উদ্বোধন করা হয়।
কিন্তু পর্যাপ্ত লোকবল ও যন্ত্রপাতি না থাকায় অকেজো অবস্থায় পড়েছিল প্রায় 11 বছর। অবশেষে ক্যাজুয়ালিটি ইউনিট চালু করা সম্ভব না হলেও এপ্রিল মাসে চালু করা হয় 10 শয্যার আন্তর্জাতিক মানের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ। সংকটাপন্ন মুমূর্ষু রোগীরা ইতিমধ্যে এই কেন্দ্র থেকে সুফল পেতে শুরু করেছেন। ডাক্তাররা তো বলছে যে সে আর বাঁচবে না, এরকম অবস্থায় ভর্তি করছি। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত অনেকখানি সুস্থ, যেটা মানে কল্পনা করার বাইরে আর কি। সরকারি হিসাবে তো একটু নর্মাল হবেই প্রাইভেটগুলো থেকে, তারপরও আমরা মোটামুটি ভালোই পাচ্ছি। যে ট্রিটমেন্ট পাচ্ছি খুব সুন্দরই পাচ্ছি, খুব ভালো ট্রিটমেন্টই পাচ্ছি। বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের আইসিইউর চিকিৎসা সেবার খরচ কম হওয়ায় রোগীদের চাহিদা থাকে সব সময় বলে জানান এই চিকিৎসক। প্রতিদিনই আমাদের এখানে অনেক কল আসে, কিন্তু আমরা সেই অনুপাতে আমাদের চাহিদা মেটাতে পারি না। আমরা যদি আরো বেড বাড়াইতে পারি তাহলে সিলেট সহকারে সমগ্র অঞ্চলটা খুব উপকৃত হবে। রোগীর চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এই ইউনিটকে 40 শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানালেন হাসপাতালের পরিচালক। 40 বেডের আইসিইউ অথরাইজ করা সম্ভব আমাদের যদি আমাদের ম্যাটেরিয়ালস বা আমাদের যদি আমরা রিসোর্স থাকে, তো ভবিষ্যতে এটা প্রচুর ডিমান্ড আমি বলবো আমি, এবং ভবিষ্যতে আমাদের এটা আমাদের সুযোগ সুবিধা মতো আমরা একটা এক্সপেনশন করব। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের বিশেষায়িত হাসপাতাল হওয়ায় সিলেট বিভাগ ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এতদিন 3টি শয্যা নিয়ে এই হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট চলছিল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে 25 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে প্রতিষ্ঠানটির ছাত্রাবাস থেকে তাদের জামান ফাহিম ও তার সহযোগীরা পরে তাকে ক্যাম্পাসের একটি কক্ষে আটকে রেখে 50,000 টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলা চালায় বেশ কয়েকজন শিক্ষার্থী। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে বিকেলে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে দীপককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 25 ছাত্রকে আটক করা হয়। আমাকে ধরে নিয়ে আসে 500 প্রধান হোস্টেলে 501 নম্বর রুমে। তারপর সেখানে ধরে নিয়ে আমাকে অত্যাচার করে আমাকে কারেন্টের শক দেয় আর গলায় এখানে ছুরি বসে আমাকে জবাই দিতে চাইছিল। বলছিল যে একেবারে মেরে ফেলবে আমাকে, আর মুক্তিপণ দাবি করছিল 50,000 টাকা। আমরা যখন তাদের আটক করে নিয়ে আসতে যাই তখন সংঘবদ্ধভাবে আমাদের উপর পুলিশের উপর হামলা করে এবং হামলায় আমাদের একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। 25 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা জিজ্ঞাসাবাদ করে অরিজিনাল যারা এর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সকালে দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এতে সিপিবির জেলা পর্যায়ের সকল নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান বক্তারা। সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন, এই স্লোগানে মানিকগঞ্জে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিআরটি এর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিআরটি এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শতাধিক চালক অংশ নেন। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনাতে চালকদের আরও বেশি প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানান। শিক্ষার মানোন্নয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকালে জামালপুর ময়মনসিংহ সড়ক অবরোধ করেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার মান বাড়ানোর কথা বললে কলেজের কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে বিভিন্ন সময়ে অশালীন আচরণ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।
উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তকে বিজিবির নিরাপত্তা বলয়ে নিয়ে আসার লক্ষ্যে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বিজিবি। এতে বিজিবির বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে জানানো হয়, সীমান্তে দৈনন্দিন কার্যকলাপের সঠিক তদারকি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ইতোমধ্যে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব কার্যক্রমকে আরো জোরদার করা হবে। কাল 11ই জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 118তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্র ও কুমিল্লা জাদুঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতীয় কবির স্মৃতি বিজড়িত নানা নিদর্শন দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, তাই শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত শিল্পীরা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও থাকছে 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। 1921 সাল থেকে 1924 সাল পর্যন্ত কবি নজরুল কুমিল্লায় এসেছেন 5 বার। এখানে বসেই তিনি রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা। নজরুলের অনেক পুরনো দিন অনেক কিছু আছে এখানে দেখার মতো, যা আমাকে মুগ্ধ করছে। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চমৎকারভাবে আমরা উপস্থাপন করবার প্রয়াস নিয়েছি। আমাদের রিহার্সেল চলতেছে, নৃত্যের রিহার্সেল চলতেছে, সঙ্গীতের রিহার্সেল চলতেছে। আশা করি ভালো কিছু দিতে পারবো। নজরুল ইনস্টিটিউশন, যেটা ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউশন সহায়তায় পরিচালিত হয়, অর্থ বাজেট যা কিছু জনবল সব তাদের। এখানে আমাদের এই ইনস্টিটিউটটা পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যেটা সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক কুমিল্লাকে রাখা হয়েছে। তার আলোকে আসলে এই কাজগুলো হবে। বাংলার সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাবদাহে পুড়ছে দেশ, গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় গাজীপুরে 11টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। শুক্রবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস। ঈদের 7 দিন আগ থেকে শুরু হবে বাসের আগাম টিকিট বিক্রি। 22 জুন থেকে চলবে বিশেষ সার্ভিস। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। নারায়ণগঞ্জের অপমানিত শিক্ষক শ্যামল কান্তি এবার ঘুষের মামলায় কারাগারে। সবই প্রভাবশালীদের ষড়যন্ত্র, অভিযোগ বিবাদী পক্ষের। ডুবোচরের কারণে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির আশঙ্কা। মাস্টারদের অদক্ষতাকে দায়ী করছে বিআইডব্লিউটিএ। এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে অস্ত্র ও গুলিসহ 3 জঙ্গি আটক। গোমস্তাপুরের জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলা বারুদ জব্দ। নাচল থেকে এক বাড়ির মালিক আটক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।